এখন আমরা চলে আসি এলিজাবেথান যুগ। এলিজাবেথান যুগকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এখন এই যে এত যুগ আছে, তার মধ্যে ঠাস করে এলিজাবেথান যুগকে কেন গোল্ডেন যুগ বলা লাগে? তো সোনালী যুগ বলতে আমরা সেই যুগকে নির্দেশ করি যেই যুগের একটা বিরাট বড় প্রেক্ষাপট থাকে, যেই যুগের একটা বড় প্রভাব থাকে, কিংবা যেটাকে একটা সুসময় বলতে সবাই কনসিডার করে, সেটাকে আমরা সোনালী যুগ, সোনালী অতীত এরকম আমরা বলি। এই এলিজাবেথান পিরিয়ড হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুসময় প্রাপ্ত যুগগুলার একটা। এই সময়টায় একই সাথে অনেকগুলা গুরুত্বপূর্ণ সাহিত্যিকের আবির্ভাব ঘটেছিল। এই জন্য এই সময়টাকে বলা হয়েছে নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তো এখানে কবিদেরকে পাখির বাসার সাথে তুলনা করা হচ্ছে। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন যুগটি গোল্ডেন যুগ অফ ইংলিশ লিটারেচার, হুইচ এজ ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। তাহলে উত্তর কি করতে হবে? এলিজাবেথান পিরিয়ড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। সরাসরি এরকম প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে কোনটি সোনালী যুগ, কোনটি সোনালী যুগ। উত্তর হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। গোল্ডেন শব্দটা দেখলে এলিজাবেথান মেরে দিবে, ঠিক আছে? আচ্ছা, এলিজাবেথান যুগে যে নাটকগুলো রচনা হতো, তাদের মধ্যে বেশিরভাগ নাটক, আমরা জানি যে নাটক হয় দুই রকম। প্লে, নাটক ইংরেজি হচ্ছে প্লে। প্লে হয় দুই প্রকার, একটা হয় হচ্ছে ট্র্যাজেডি, আর একটা হয় হচ্ছে কমেডি। এর বাইরে একটা বিশেষ ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ট্র্যাজেডি কমেডি। আমি সেই দিকে যাচ্ছি না, বা প্রবলেম সেই দিকে যাচ্ছি না, কঠিন অংশে যাচ্ছি না। মোটা দাগে নাটক দুই প্রকার, একটা হয় ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি, ঠিক আছে? আচ্ছা, তো এই ট্র্যাজেডি এবং কমেডি, এই দুইটার মধ্যে এই সময়ে এলিজাবেথান যুগে যেই নাটকগুলো লেখা হতো তার বেশিরভাগ হতো ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডির মধ্যে আবার একটা বিশেষ ক্যাটাগরি আছে, সেই বিশেষ ক্যাটাগরিটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। এখন এই প্রশ্ন করতে পারেন যে স্যার, রিভেঞ্জ ট্র্যাজেডি এটা কি? রিভেঞ্জ ট্র্যাজেডিটা হচ্ছে, ছোটবেলায় কখনো এরকম নাটক দেখছেন যে নায়ক যখন ছোট থাকে বা নায়কের সামনে নায়কের বাবাকে মেরে ফেলে, তারপরে নায়কের একটা উদ্দেশ্যই থাকে যে ভবিষ্যতে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিব, এটা হচ্ছে নায়কের জীবনের উদ্দেশ্য। এরকম টাইপের বাংলা সিনেমা দেখছেন না আপনারা সবাই? তো এই নাটকগুলো হচ্ছে এরকম, কাউকে একটা মেরে ফেলবে, তো সেই মৃত্যু হত্যার প্রতিশোধ নেওয়াটা হচ্ছে একজনের জীবনের অন্যতম আইডল হয়ে দাঁড়ায়। যেমন ধরেন হ্যামলেটের কথা, যেমন ধরেন আপনার এটাকে কি বলে, কিং লিয়ারের কথা, এরকম এগুলো সব হচ্ছে এই মৃত্যু হত্যার প্রতিশোধ নিতে গিয়ে দিন শেষে নায়ক মারা যায়। এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডির বৈশিষ্ট্য। রিভেঞ্জ ট্র্যাজেডি কি তার নায়ক বেঁচে থাকে না মারা যায়? উত্তর হচ্ছে নায়ক মারা যায়। যতগুলো রিভেঞ্জ ট্র্যাজেডি আছে সবসময় মাথা রাখবেন, সেন্ট্রাল ক্যারেক্টার অবশ্যই মারা গেছে, ঠিক আছে? হ্যামলেটে হ্যামলেট মারা গেছে, ঠিক আছে? কিং লিয়ারে রাজা লিয়ার মারা গেছে, তার কন্যা কর্ডেলিয়া মারা গেছে। তো এরকম যতগুলা রিভেঞ্জ ট্র্যাজেডি আছে তার প্রতিটাতেই দিন শেষে নায়ক মারা যাইতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে না যায় নাই? ভেরি গুড, বলেন। আচ্ছা, আশা করি বুঝা গেছে। আমি চলে যাচ্ছি তারপরে। এলিজাবেথান যুগের অনেকগুলা ফেমাস রাইটার আছে, আমি কয়েকজনকে একটু দিয়ে দিই। স্যার টমাস কিট, উনাকে আমি সবার প্রথম 3 স্টার দিব। ক্রিস্টোফার মার্লো সাহেব, উনাকে আমি 3 স্টার দিব। এতে দুইজন থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রচুর প্রশ্ন আসে কথাটা ঠিক না, কিছু কিছু প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে, হ্যাঁ, এখানে। জন ডান, উনাকে আমি 3 স্টার দিব। উইলিয়াম শেক্সপিয়ার, উনাকে আমি 3টা স্টার দিলাম, দিয়ে পুষাইলো না, আমি 4টা স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? তার বাইরে এডমন্ড স্পেন্সার সাহেবকে 1 স্টার, স্যার ফিলিপ সিডনিকে 1 স্টার, ফ্রান্সিস বেকনকে 2 স্টার, এবং বেন জনসন সাহেবকে 2 স্টার দিলাম। এখন এতগুলা রাইটার দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যেতে পারে যে ভাই এতগুলা রাইটার আমরা কেমনে মনে রাখবো। শুনেন, রাইটার অনেক হইলেও ইনফরমেশন অনেক কম। কি বলছি কথা? রাইটার অনেক হইলেও ইনফরমেশন অনেক কম। প্রতিটা রাইটার থেকে আমরা সিলেক্টিভলি কিছু কিছু তথ্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে স্টার দিয়ে দিই, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন করছে, ইংরেজি ভাষার প্রথম সনেটিয়ার কে? তো মার্শাল্লাহ, আমরা পোলের আনসার পেয়ে গেছি। 92% আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো উত্তর হচ্ছে, এটার সঠিক উত্তর হচ্ছে স্যার টমাস ওয়াট। এটা আমরা একটু আগে পড়ে আসছি।